হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিতের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব আজকে। তোমাদের অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা চিহ্নিতকরণ, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সমীকরণ, লসাগু গসাগু নির্ণয়, দ্বিতীয় অধ্যায় অনুপাতের ধারণা, বিভিন্ন প্রকার অনুপাত, সরল অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত, অনুপাত ও শতকরা হিসাব, অনুপাতকে শতকরায় এবং শতকরাকে অনুপাতে প্রকাশ। তোমরা স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছ। 12, 15, 20, 35, 60 সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। ক নাম্বার 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য? গ নাম্বার 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে? 2 নম্বর প্রশ্ন, 35 মিটার লম্বা একটি বাঁশের 7 সমস্ত 2 ভাগের 1 মিটার কালো, 5 সমস্ত 25 ভাগের 4 মিটার লাল এবং 8 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। ক নম্বরে তোমাদের একটা সরল অঙ্ক করতে হবে। ক নম্বরে বাঁশটির কত অংশ রং করা হয়েছে? গ নম্বরে বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? 3 নম্বর সৃজনশীল প্রশ্ন, দুইটি কম্পিউটারের দামের অনুপাত 3.2। প্রথমটির দাম 55,000 টাকা হলে ক উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। গ দ্বিতীয় কম্পিউটারটির দাম কত? গ দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত? এ হচ্ছে তোমাদের তৃতীয় সপ্তাহের গণিতের প্রশ্ন। আমরা সমাধানগুলো করব। তোমাদেরকে অনুরোধ করব, ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করব, আমাদের ভিডিওগুলো দেখে তোমরা একটু ধারণা নেবে। ধারণা নিয়ে তোমরা নিজেদের থেকে অ্যাসাইনমেন্টগুলো করার চেষ্টা করবে। আমরা শুধু তোমাদেরকে একটু ধারণা দেব। একটু স্ক্রিনে বড় করে দেখাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর তৃতীয় শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। 1 নং ক এর সমাধান। 12, 15, 20, 35 এর লসাগু নির্ণয়। তোমরা স্বাভাবিকভাবে লসাগু নির্ণয় করতে পারো, তারপরও আমরা এখানে লসাগু নির্ণয় করে দেখাইছি। এটা হচ্ছে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে লসাগুটা নির্ণয় করেছি। প্রথমে 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 15কে ভাগ যায় না, 20কে 2 দিয়ে ভাগ করলে 10 এবং 35কে ভাগ যায় না। আবার 2 দিয়ে ভাগ করব, 6কে ভাগ করলে 3, 15কে ভাগ যায় না, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 এবং 35 বসে যাবে। তোমরা এখানে 3 দিয়ে আগে করিও, আমি 5 দিয়ে আগে করছি, তোমরা 3 দিয়ে আগে করিও, তারপর 5 দিয়ে করিও। তাহলে 5 দিয়ে 15কে ভাগ যায়, 3 5-এ 15, 5কে ভাগ যায় 1, 35কে ভাগ যায় 7। আবার 3 দিয়ে 3কে ভাগ যায়, 3কে ভাগ যায়, 7কে ভাগ যায় না। তাহলে এখানে লসাগু হবে 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 7 সমান 720। এখন 1 নাম্বার প্রশ্নের সমাধান আমাদের করা হয়ে গেছে। 1 নং প্রশ্নের খ এর সমাধান আমরা করব। ক এর সমাধান আমরা করব। এখানে ক এর সমাধানে বলা হয়েছে যে
5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা উপরের সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য? তাহলে এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমাদেরকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 4টি শূন্য অর্থাৎ 10,000। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু এই ক্ষুদ্রতম সংখ্যাটি উপরের সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখার জন্য আমাদেরকে সংখ্যাগুলোর লসাগু দ্বারা সংখ্যাটিকে ভাগ করতে হবে। তাহলে তোমরা স্ক্রিনে দেখে নাও, আমরা প্রথমে সংখ্যাগুলোর লসাগু 420 দিয়ে 10,000কে ভাগ করব। ভাগ করার পর দেখা যাবে, তোমরা ভাগ করে দেখবে, ভাগ করার পর দেখা যাবে আমাদের 340 ভাগশেষ থাকবে। 340 যেহেতু ভাগশেষ থাকবে, তাহলে 10,000 সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এখানে লিখতে হবে, তোমরা লিখবে যেহেতু 340 ভাগশেষ থাকে তাই সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি কোনটি হবে আমরা একটু দেখব। আমরা একটু দেখব নিঃশেষে বিভাজ্য সংখ্যা কোনটি। এখানে 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে 10,000 অপেক্ষা 340 কম অথবা 420 বিয়োগ 340 সমান 80 বেশি। এখানে একটা বিষয় তোমরা খুব খেয়াল করে দেখবে, অর্থাৎ 10,000 থেকে 10,000 অপেক্ষা 340, যেহেতু ভাগশেষ 340 থাকে, আমরা 10,000-এর সাথে 340 করলেও সংখ্যাটি উপরের সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। আবার 420 বিয়োগ 340 সমান 80, অর্থাৎ 420 থেকে 340 বিয়োগ দেওয়ার পরে যে 80 অবশিষ্ট থাকে, এই 80 যদি আমরা 10,000-এর সাথে যোগ করে দিই, সেই সংখ্যাটাও আমাদের উপরের সংখ্যাগুলোর দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা একটু বের করে দেখি। যখন আমরা 10,000-এর সাথে থেকে 340 বিয়োগ করলাম, 10,000 থেকে যখন আমরা 340 বিয়োগ করলাম তখন আমাদের হলো 9,660। আবার 10,000-এর সাথে যখন আমরা 80 যোগ করলাম তখন আমাদের হলো 10,080। এখানে উল্লেখ্য, আমাদের কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলা হয়েছে 5 অঙ্কের, কিন্তু 9,660 এই অঙ্কটা হচ্ছে 4 অঙ্কের। তাহলে আমরা এখানে 9,660 অঙ্কটি গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের গ্রহণযোগ্য সংখ্যাটি হবে 10,080, অর্থাৎ 10,080 সংখ্যাটি উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং আমরা বলবো 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হল 10,080। আমরা এখন 1 নং প্রশ্নের খ এর উত্তরটা দেখব, সমাধানটা দেখব। ক হতে প্রাপ্ত 12, 15, 20 এবং 35-এর লসাগু 420। তাহলে এই অঙ্কে বলা হয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের আগে 4 অঙ্কের আমরা বৃহত্তম সংখ্যা জানি 4টা 9। আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখি 4টি 9 দিয়ে। সংখ্যাটিকে আমরা সংখ্যাগুলো লসাগু দ্বারা প্রথমে ভাগ করে দেখব, অর্থাৎ 420 দিয়ে আমরা 9,999-কে ভাগ করব। আমরা একটু বড় করে দেখি, ভাগটা একটু দেখি, আমরা ভাগ করব। ভাগ করলে তোমরা ভাগ করে দেখিও, ভাগ করলে 339 ভাগশেষ থাকে। তাহলে দেখা যাচ্ছে সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়, মানে উপরের সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য নয়।
তাহলে 720 দ্বারা বিভাজ্য সংখ্যাটি পেতে হলে আমাদেরকে 9999 থেকে আমাদের যেটা অবশিষ্ট থাকে 339 এটা বিয়োগ করতে হবে, অথবা 9999 এর সাথে 81 যোগ করতে হবে। তাহলে আমাদের সংখ্যাটি হবে, আমরা দেখি একটু সংখ্যাটি আমরা বের করে দেখি। এখানে আমরা বের করেছি সংখ্যাটি হবে 9999 থেকে 339 আমরা বিয়োগ করেছি 9660। আবার 9999 এর সাথে আমরা 81 যোগ করেছি, তখন আমাদের হলো 10080। কিন্তু 10080 সংখ্যাটি হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের গ্রহণযোগ্য সংখ্যাটি হবে 9660। 9660 সংখ্যাটি 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে আমার যেই উদ্দীপকে যেই সংখ্যাগুলো দিচ্ছে 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে উপরের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 10 ভাগশেষ থাকবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বিভাজ্য সংখ্যার সাথে যদি আমরা 10 যোগ করে দিই, অর্থাৎ 9660 সংখ্যাটি 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো এটার সাথে যদি আমরা 10 যোগ করে দিই, তাহলে 12, 15, 20 এবং 35 দ্বারা ভাগ করলে আমাদের 10 ভাগশেষ থাকবে। আমরা একটু পরীক্ষা করে দেখব। 12 দিয়ে আমরা 9670, অর্থাৎ সংখ্যাটি হবে আমাদের 9670। 9660 এর সাথে 10 যোগ করে দিলে 9670। তো কেমনে হয় আমরা একটু দেখব। 12 দিয়ে আমরা যদি 9670কে ভাগ করি, তাহলে আমাদের 10 ভাগশেষ থাকে। এইভাবে 15, 20 এবং 35 দিয়ে ভাগ করলে প্রতিবারেই ভাগশেষ 10 থাকবে। বন্ধুরা, এখন আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব, কয়ের সমাধান করব। 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 35 মিটার লম্বা একটি বাঁশের 7 সমস্ত 2 ভাগের 1 মিটার কালো, 5 সমস্ত 25 ভাগের 4 মিটার লাল এবং 8 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা। এখানে প্রথম যে অঙ্কটি করতে বলা হয়েছে ক নম্বরে, সরল করো। 7 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ 7 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ 7 ভাগের 4 এর 8 ভাগের 7। এই সরলটা তোমাদের করতে হবে। তাহলে সরলটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে আমরা অবশ্যই জানি মিশ্র ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে নিতে হয়। আমরা হর দিয়ে 7কে গুণ করব এবং লব যোগ করব। তাহলে 7 দুগুণে 14, একে 15 হবে, বিয়োগ 7 ভাগের 4 এর 8 ভাগের 7। তোমরা স্ক্রিনে দেখে নাও। এরপর আমরা কি করব? উপরে নিচে 7 কাটাকাটি করব। 8কে 4 দিয়ে কাটলে 2 পাবো আমরা। এখানে আমরা কি করব? 2 ভাগের 15 বিয়োগ 2 ভাগের 1, লসাগু হবে আমাদের 2। 15 বিয়োগ 1 সমান 2 ভাগে 14। আমাদের 2 দিয়ে কাটাকাটি করলে আমাদের উত্তর হবে 7। অর্থাৎ সরল অঙ্কটা খুব সহজ অঙ্ক, এটা আমরা করলাম। এরপরে আমরা সৃজনশীল প্রশ্নের 2 নং প্রশ্নে চলে যাব। 2 নং প্রশ্নে আমাদের বলছে বাঁশটির কত অংশ রং করা হয়েছে। খ নম্বর প্রশ্ন, বাঁশটির কত অংশ রং করা হয়েছে। আমরা বাঁশটির কত অংশ রং করা হয়েছে এটা বের করার জন্য আমরা একটু দেখব বাঁশটির কত অংশ রং করা হয়েছে।
হ্যাঁ, আমরা একটু পেজে ভুল করছিলাম। 2 নং খ এর সমাধান, বাঁশটির কত অংশ রং করা হয়েছে। তাহলে আমরা এখানে একটু দেখব, বাঁশটি কালো রং করা হয়েছে 7 সমস্ত 2 ভাগের 1 মিটার সমান 2 ভাগের 15 মিটার। বাঁশটির লাল রং করা হয়েছে 5 সমস্ত 25 ভাগের 4 মিটার সমান 25 ভাগের 129 মিটার। বাঁশটির হলুদ রং করা হয়েছে 8 সমস্ত 10 ভাগের 3 মিটার 10 ভাগের 83 মিটার। এটা আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশগুলোকে প্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব, অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এগুলো নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা যোগ করব। বাঁশটির মোট রং করা হয়েছে, তাহলে আমরা 2 ভাগের 15 এটা পেলাম 25 ভাগের 129 যোগ 10 ভাগের 83 মিটার। এগুলোকে আমরা যোগ করব, আমরা লসাগু নির্ণয় করব। রাফ আমরা লসাগু নির্ণয় করে দেখাইছি। এখানে আমাদের লসাগু হবে কত? 50। তা আমাদের লসাগু যদি 50 হয়, তাহলে আমরা 50 লিখব। 2 দিয়ে 50কে ভাগ করলে 25, 25 দিয়ে 15কে গুণ করলে আমরা পাবো 375। তারপরে আমরা 25 দিয়ে 50কে ভাগ করলে পাবো 2, 2 দিয়ে 129কে গুণ করলে আমরা পাবো 258 যোগ 10 দিয়ে 50কে ভাগ করলে পাবো আমরা 5, 5 দিয়ে 83কে গুণ করলে আমরা পাবো 415। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করলে আমাদের 1048 হবে, নিচে 50 হবে। উপর নিচে কাটাকাটি করলে আমাদের 50কে 2 দিয়ে কাটলে আমাদের 25 হবে, 1048কে 2 দিয়ে কাটলে হবে আমাদের 524। তোমরা একটু ভালো করে দেখো, 524। তাহলে এখন 25 ভাগের 524 এই সংখ্যাটাকে আমাদেরকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে, কেননা আমাদের অঙ্কটা ছিল মিশ্র ভগ্নাংশে। তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে আমরা 25 দিয়ে 524কে ভাগ করে আমি এখানে দেখাইছি, তাহলে আমাদের হবে 20 সমস্ত 25 ভাগের 24 মিটার। এই অঙ্কের উত্তর হবে আমাদের বাঁশটির মোট রং করা হবে, রং করা অংশ হবে 20 সমস্ত 25 ভাগের 24 মিটার। 2 নং প্রশ্ন গ এর সমাধানটা আমরা একটু দেখব। বলা হয়েছে, গতে বলা হয়েছে বাঁশটির কত অংশ রং করা বাকি রইল। আমরা এখানে অঙ্কের মধ্যে আমাদের দেওয়া আছে বাঁশটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হচ্ছে 35 মিটার, এখানে তোমরা দেখতে পাচ্ছ। ক হতে প্রাপ্ত বাঁশটির মোট রং করা হয়েছে, ক হতে প্রাপ্ত বাঁশটির মোট রং করা হয়েছে আমরা পেয়েছি 20 সমস্ত 25 ভাগের 24 মিটার বা 25 ভাগের 524 মিটার। এখানে আমরা বাঁশটির রং করা বাকি রইল, তাহলে আমরা অবশ্যই বুঝি বাকি রইল মানে মোট বাঁশ থেকে আমরা যে রং করা অংশটা বাদ দিলে আমাদের বাকি অংশটা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখব 35 বিয়োগ, তোমরা একটু ভালো করে দেখে নাও, 35 বিয়োগ 25 ভাগের 524। এখানে লসাগু হবে 25, 25 দিয়ে 35কে গুণ করলে হবে 875, এবং যেহেতু 25 দিয়ে 25কে ভাগ করলে 1 দিয়ে 524কে গুণ করলে 524, তাহলে আমাদের হবে 25 ভাগের 351। তো এই সংখ্যাটাকেও আমাদেরকে কিসে নিয়ে যেতে হবে? এই ভগ্নাংশকে আমাদেরকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে গেলে আমাদের অবশ্যই ভাগ করতে হবে। 25 দিয়ে ভাগ করলে আমাদের হবে ভাগফল হবে 14, ভাগশেষ হবে 1। তাহলে এটা আমাদের 14 সমস্ত 25 ভাগের 1 মিটার হবে। অর্থাৎ বাঁশটির রং করা বাকি রইল হচ্ছে 14 সমস্ত 25 ভাগের 1। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি আবার বলছি, তোমরা এইভাবে করবে এমন কোনো কথা নেই। তোমরা এই ভিডিও দেখে ধারণা নিবে, ধারণা নিয়ে তোমরা নিজের মতো করে অঙ্কগুলো করবে। আমরা এখন সৃজনশীল 3 নং প্রশ্নে চলে যাব। 3 নং প্রশ্নের কয়ে আমাদের বলা হয়েছে অনুপাতটিকে ব্যস্তানুপাতে রূপান্তর করো। তাহলে দুইটি কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে 3.2। তোমরা স্ক্রিন থেকে দেখে নাও ভালো করে। অনুপাতটি একটি সরল অনুপাত, এই অনুপাতটিকে একটি সরল অনুপাত বলা হয়। এটি একটি সরল অনুপাত। অনুপাতটির পূর্ব রাশি হচ্ছে 3 এবং উত্তর রাশি হচ্ছে 2। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো
ব্যস্তানুপাত কাকে বলে তোমরা সেটা নিশ্চয়ই জানো। ব্যস্তানুপাত হচ্ছে কোন সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি ধরলেই অনুপাতটি একটি ব্যস্তানুপাত হয়ে যায়। অনুপাতটি একটি ব্যস্তানুপাত হয়ে যায় হয়। তাহলে আমরা এখানে লিখছি কি, আমরা জানি সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাই হচ্ছে ব্যস্তানুপাত। তাহলে তোমরা এই সংজ্ঞাটা দিবে, দেওয়ার পরে অনুপাতটির ব্যস্তানুপাত হবে, অর্থাৎ একটি সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি ধরলে এটা ব্যস্তানুপাত পাওয়া যায়। তো ব্যস্তানুপাত হবে, অনুপাতটির ব্যস্তানুপাত হবে 2:3। এটাই হবে উত্তর। আমরা এখন 3 নং প্রশ্নের ক্ষয়ের সমাধান করব। 3 নং প্রশ্নের ক্ষয়ের সমাধান আমাদের এখানে বলা হয়েছে দ্বিতীয় কম্পিউটারের দাম কত। দ্বিতীয় কম্পিউটারের দাম কত এখানে তোমরা একটু দেখো, দেওয়া আছে প্রথম ও দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে 32। তোমরা অঙ্কটা এভাবে করিও, এভাবে করলে অঙ্কটা একদম সহজ হবে। প্রথম ও দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত 3:2। একটু বড় করে দেখো তোমরা। প্রথম কম্পিউটারের দাম ইস্টু দ্বিতীয় কম্পিউটারের দাম সমান হবে 3:2, বা এটাকে আমরা অনুপাত মানি ভাগ, আমরা প্রথম কম্পিউটারের দামকে দ্বিতীয় কম্পিউটারের দাম দিয়ে ভাগ করব আর অনুপাত 3কে 2 দিয়ে ভাগ করব। এখানে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে এটা সমাধান করব। তাহলে আমরা এখানে দেখতেছি দ্বিতীয় কম্পিউটারের দাম গুণ 3, অর্থাৎ আমরা এটা ক্রস মাল্টি করব। উপরে প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম গুণ 3 সমান প্রথম কম্পিউটারের দাম গুণ 2। এভাবে আমরা করব। এরপরে আমরা দ্বিতীয় কম্পিউটারের দাম সমান, তাহলে এখানে আমরা দ্বিতীয় কম্পিউটারের দাম সমান আমরা 3 দিয়ে প্রথম কম্পিউটারের দাম গুণ 2কে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা প্রথম কম্পিউটারের দাম আমাদের তোমাদের প্রশ্নে দেওয়া আছে 55,000 টাকা ইন্টু 2/3। তাহলে এটা হবে, আমরা 2 দিয়ে 55,000কে গুণ করলে হবে আমাদের 1,10,000। এটাকে যখন আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব তখন আমাদের ভাগ করতে হবে। তোমরা ভাগ অঙ্কটা একটু দেখে নাও। 1,10,000কে যখন আমরা 3 দিয়ে ভাগ করব তখন আমাদের হবে 36,666 সমস্ত 3/2। উত্তর হবে আমাদের 36,666 সমস্ত 3/2। তোমরা ভাগটা করে নিবে, ভাগটা সুন্দর করে করে দেখো। ভাগটা একটু আমাদের কালের কারণে হচ্ছে, ভাগটা তোমরা একটু দেখো। 3 দিয়ে ভাগ করলে কি হয় আমাদের 34,666 হয় এবং আমাদের ভাগশেষ থাকে 2। তাহলে 36,666 সমস্ত 3/2 আমাদের উত্তর হবে। আমরা এখন 3-এর গয়ের সমাধান করব। 3-এর গয়ে বলা হয়েছে কম্পিউটার দুটির দামের অনুপাত কত। আমরা এখানে ক হতে প্রাপ্ত দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা পেয়েছি 36,666 সমস্ত 3/2 টাকা, এবং এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের হবে 3/1,10,000 টাকা। দ্বিতীয় কম্পিউটারের দাম আমাদের 2,000 টাকা যদি বৃদ্ধি পায়, অর্থাৎ বলছে দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বৃদ্ধি পেলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত হবে। তাহলে 2,000 টাকা বৃদ্ধি পেলে আমাদের দাম হবে 2,000 আমরা যোগ করে দেব 1,10,000। 3/1,10,000 সাথে আমরা 2,000 যোগ করে দেব। 2,000 যোগ করলে আমাদের হবে
3/1,16,000 টাকা। এখন কম্পিউটার দুটির দামের অনুপাত হবে, আমরা লিখব প্রথম কম্পিউটারের দাম হচ্ছে 55,000 টাকা, দ্বিতীয় কম্পিউটারের দাম হবে 3/1,16,000 টাকা। তাহলে অনুপাত মানে হচ্ছে ভাগ, আমরা 55,000-কে 3/1,16,000 দিয়ে ভাগ করব। ভাগ করে আমরা এটাকে আবার কি করব, 55,000 রাখবো গুণ, এটাকে যখন ভাগ করব গুণ করব উল্টে যাবে, 3 উপরে চলে যাবে, আমাদের 1,16,000 নিচে চলে আসবে। আমরা কাটাকাটি করব, 3 শূন্য কাটবো, 3 দিয়ে 55-কে ভাগ করলে 165 আর নিচে থাকবে 116। তাহলে ভাগ মানে অনুপাত, আবার অনুপাত মানে ভাগ। আমরা এখানে লিখব কম্পিউটার দুটির দামের অনুপাত হবে 165:116 উত্তর, অর্থাৎ 3-এর গয়ের উত্তর হবে 165:116। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা অবশ্যই এই অঙ্কগুলো পারো, তারপরেও তোমরা এখান থেকে যারা পারো না তারা একটু ধারণা নিয়ে তোমরা নিজের মতো করে অঙ্কগুলো করবে। হুবহু আমাদেরগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে লিখবে এমন কোনো কথা নয়, যেহেতু অঙ্ক নিয়ম সবসময় একই থাকবে, কিন্তু তোমাদের লেখা এবং বর্ণনা একটু ভিন্ন হতে পারে। তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজেরা অঙ্কগুলো করবে, এরপর অ্যাসাইনমেন্ট লিখবে। তাহলে আমরা 3-এর গ প্রশ্নের উত্তর করলাম। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সৃজনশীল 3টি প্রশ্নের মোটামুটি আনসার করে দিলাম। তো যারা আমার ইউটিউবের আমার আলফা প্লাস ম্যাট্রিক্স চ্যানেলের ভিডিওগুলো দেখো, তাদেরকে বলবো তোমাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তোমরা এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, যারা আলফা এডুকেশনের ভিডিওগুলো দেখো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমাদের আরও নতুন নতুন অঙ্ক, নতুন নতুন ভিডিও তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুন্দর করে সবাই অ্যাসাইনমেন্ট লিখো, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় করলাম। খুদা হাফেজ।